হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আজ আমরা তোমাদের রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 সেমিস্টার 1 এর জিওগ্রাফি সাবজেক্টের উপরে মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। আগের যে সমস্ত ভিডিও আমি তোমাদের কাছে দিয়েছি সেখানে মডেল কোশ্চেন পেপার 1, 2 এবং 3 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজ আমরা মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 4, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, ভারতীয় ভূগোল শাস্ত্রের জনক বলা হয় এ এরাটোস্থেনিস, বি আর্যভট্ট, সি সুভাষচন্দ্র মুখোপাধ্যায়, ডি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। ভারতীয় ভূগোল শাস্ত্রের জনক বলা হয় অপশান ডি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। প্রশ্ন 2, ভূমিরূপবিদ্যার সঙ্গে যে বিষয়টির নিবিড় সম্পর্ক রয়েছে তা হল এ অর্থনীতি, বি নৃতত্ত্ববিদ্যা, সি সমাজবিজ্ঞান, ডি ভূতত্ত্ব। ভূমিরূপবিদ্যার সঙ্গে সম্পর্কিত যে বিষয়টি রয়েছে সেটি হলো ডি ভূতত্ত্ব। প্রশ্ন 3, সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? এ অ্যান্ড্রোমেডা, বি আকাশগঙ্গা, সি কালপুরুষ, ডি সপ্তর্ষিমণ্ডল। আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা গ্যালাক্সির অন্তর্গত, তাই সঠিক উত্তর হবে বি আকাশগঙ্গা। প্রশ্ন 4, নিম্নলিখিত কোন ভেনচিত্রটি মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করে? এখানে যে 4টি ভেনচিত্র রয়েছে এই 4টি ভেনচিত্রের মধ্যে মহাবিশ্ব, নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহের সম্পর্ক আমাদেরকে নির্বাচন করতে হবে। তাহলে দেখো, এই গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহ এরা প্রত্যেকে কিন্তু জ্যোতিষ্ক। এরা অবস্থান করছে কোথায়? মহাবিশ্বে বা মহাকাশে। তাহলে বাইরের যে বৃত্তটা রয়েছে সবথেকে বড় বৃত্ত সেটি হলো মহাবিশ্ব, এবং মহাবিশ্বের মধ্যে যেহেতু গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহ তিনটি আলাদা জ্যোতিষ্ক, তাই এরা তিনজনেই কিন্তু পৃথক পৃথক আকারে অবস্থান করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি, অর্থাৎ মহাবিশ্ব এই বড় বৃত্ত, তার মধ্যে রয়েছে তিনটে ছোট বৃত্ত, যা নির্দেশ করছে একটি নক্ষত্র, একটি গ্রহ এবং একটি উপগ্রহকে। তাই সঠিক ভেনচিত্র হবে অপশান সি। প্রশ্ন 5, মহাদেশীয় ভূত্বক ড্যাশ শিলা দ্বারা গঠিত? এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি চুনাপাথর, ডি গ্যাব্রো। মহাদেশীয় ভূত্বক গঠিত হয়েছে অপশান এ গ্রানাইট শিলা দিয়ে। প্রশ্ন 6, গুরুমণ্ডল পৃথিবীর আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? এ 16%, বি 32%, সি 82%, ডি 46%। গুরুমণ্ডল পৃথিবীর আয়তনের অপশান সি 82% অধিকার করে রয়েছে। প্রশ্ন 7, ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীতে অবস্থিত স্থানটিকে বলে? এ কেন্দ্র, বি প্রতিপাত কেন্দ্র, সি তাপ কেন্দ্র, ডি পরিকেন্দ্র। ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীতে অবস্থিত স্থানটিকে বলা হয় অপশান বি প্রতিপাত কেন্দ্র। প্রশ্ন 8, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয়? এ স্ট্রম্বোলি, বি ভিসুভিয়াস, সি ফুজিয়ামা, ডি ক্রাকাতোয়াকে। ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় অপশান এ স্ট্রম্বোলিকে। প্রশ্ন 9, বিবৃতি, সমুদ্রকম্প হয় অগভীর সমুদ্র অঞ্চলে। কারণ? সমুদ্রকম্পে ভূমিকম্পের কেন্দ্র থাকে অগভীর সমুদ্রের নিচে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে যে 4টে অপশান রয়েছে এই 4টে অপশানের মধ্যে যদি এই দুটো বক্তব্যকে বিচার করা যায়, একটি বিবৃতি এবং একটি কারণ, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ, অর্থাৎ এ এবং আর, অর্থাৎ বিবৃতি এবং কারণ, এই দুটি বক্তব্যই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। কারণ এখানে যে বিবৃতি দেওয়া রয়েছে যে সমুদ্রকম্প হয় অগভীর সমুদ্রের অঞ্চলে, তার কারণ কি না, তার কারণ হলো যে সমুদ্রকম্পে ভূমিকম্পের কেন্দ্র থাকে অগভীর সমুদ্রের নিচে, তাই এই কারণের জন্যই এই ঘটনাটি ঘটে থাকে। প্রশ্ন 10, প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হলো? এ অন্তর্জাত, বি বহির্জাত, সি মহীভাবক, ডি গিরিজনী প্রক্রিয়া। প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হলো এ অন্তর্জাত। প্রশ্ন 11, বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম হলো? এ নদী, বি সমুদ্র তরঙ্গ, সি হিমবাহ, ডি বায়ু। বহির্জাত প্রক্রিয়ার প্রধান মাধ্যম হলো এ নদী। প্রশ্ন 12, সঠিক জোটটি নির্বাচন করো। এ মৌক্তিক মেঘ ট্রপোস্ফিয়ার স্তর, বি নৈসদ্যুতি মেঘ মেসোস্ফিয়ার স্তর, সি ভ্যান অ্যালেন বিকিরণ বলয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, ডি উল্কাপিণ্ডের জ্বলন আয়নোস্ফিয়ার স্তর। তাহলে দেখো এখানে যে 4টি জোড় দিয়েছি সেই জোড়ের মধ্যে কোনটি সঠিক? প্রথমে যেটা বলেছে মৌক্তিক মেঘ ট্রপোস্ফিয়ার স্তর, এটি ভুল। তার কারণ মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে।
দু নম্বর যে অপশান রয়েছে নৈশদ্যুতি মেঘ, মেসোস্ফিয়ার স্তর, এই উত্তরটি হবে সঠিক, কারণ মেসোস্ফিয়ার স্তরেই নৈশদ্যুতি মেঘ দেখা যায়। আবার দেখো সিতে রয়েছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, যেখানে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ার স্তর। অর্থাৎ বায়ুমণ্ডলের যে সর্বোচ্চ স্তর রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার স্তর, সেই স্তরেই কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এবং ৪ নম্বর রয়েছে উল্কাপিন্ডের জ্বলন, যেটা রয়েছে আয়নোস্ফিয়ার, কিন্তু এখানে হবে এটা মেসোস্ফিয়ার, কারণ আমরা জানি যে মেসোস্ফিয়ার স্তরে এসে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি, নৈশদ্যুতি মেঘ, মেসোস্ফিয়ার স্তর, এই জোটটি সঠিক। প্রশ্ন ১৩, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল এ 78.08%, বি 20.94%, সি 24.92%, ডি 77.89%। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল অপশান বি 20.94%। প্রশ্ন ১৪, ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় এ ১৪ই সেপ্টেম্বর, বি ১৫ই সেপ্টেম্বর, সি ১৬ই সেপ্টেম্বর, ডি ১৭ই সেপ্টেম্বর। ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় অপশান সি ১৬ই সেপ্টেম্বর। প্রশ্ন ১৫, সিএফসির বাণিজ্যিক নাম হল এ জেনন, বি ক্রিপ্টন, সি ফ্রেয়ন, ডি নিয়ন। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন এর বাণিজ্যিক নাম হল অপশান সি ফ্রেয়ন। প্রশ্ন ১৬, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে যে দুটো স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, যেখানে একদিকে রয়েছে মানবীয় ভূগোলের শাখা, আরেকদিকে রয়েছে আলোচনা ক্ষেত্র। তো মানবীয় ভূগোলের শাখার মধ্যে রয়েছে সামাজিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল এবং রাজনৈতিক ভূগোল। এবং আলোচনা ক্ষেত্রের মধ্যে রয়েছে জনসংখ্যার ক্রমবিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক গোষ্ঠী, কৃষি, শিল্প সংক্রান্ত তথ্য। তো এখানে এই দুটো স্তম্ভের মধ্যে যদি আমরা সম্পর্ক নির্বাচন করি, তাহলে দেখো সামাজিক ভূগোল এটা হবে সামাজিক গোষ্ঠী, অর্থনৈতিক ভূগোল এটি হবে কৃষি শিল্প সংক্রান্ত তথ্য, জনসংখ্যা ভূগোল জনসংখ্যার ক্রমবিবর্তন এবং রাজনৈতিক ভূগোল হবে আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। প্রশ্ন ১৭, মানবীয় ভূগোলের একটি শাখা হলো এ প্রাকৃতিক ভূগোল, বি উদ্ভিদবিদ্যা, সি রাশিবিজ্ঞান, ডি সামাজিক ভূগোল। তাহলে মানবীয় ভূগোলের একটি শাখা হলো ডি সামাজিক ভূগোল। প্রশ্ন ১৮, ডক্টর সাহা একজন গবেষক। সম্প্রতি তিনি কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন। ডক্টর সাহা যে শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তা হল এ দ্বিতীয়, বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। যেহেতু ডক্টর সাহা একজন গবেষক, তাই গবেষণামূলক কাজকর্মকে আমরা চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজ বলে থাকি। তাই এখানে সঠিক উত্তর হবে অপশান সি চতুর্থ। প্রশ্ন ১৯, একটি পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হল এ পরিবহন, বি মৎস্য শিকার, সি শ্রমশিল্প, ডি বাণিজ্যিক মৎস্য আহরণ। পরিষেবামূলক অর্থনৈতিক কার্যকলাপ হল অপশান এ পরিবহন। প্রশ্ন ২০, সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী উপজাতি সম্প্রদায় হল এ ল্যাপ, বি পিগমি, সি বুশম্যান, ডি স্যাময়েত। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে যে সমস্ত উপজাতি সম্প্রদায় বসবাস করে তাদেরকে বলা হয় ডি স্যাময়েত। প্রশ্ন ২১, হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় এ মিশ্র কৃষি, বি বাণিজ্যিক কৃষি, সি জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ডি উদ্যান কৃষিতে। হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় অপশান সি জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে। প্রশ্ন ২২, তুলা উৎপাদনে বিশ্বের প্রথম সারির তিনটি দেশকে ক্রমানুযায়ী সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ১ আমেরিকা যুক্তরাষ্ট্র, ২ চীন, ৩ ভারত। তাহলে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত এই ৩টি দেশকে যদি আমরা ক্রমানুযায়ী সাজাই, তাহলে তুলা উৎপাদনে বিশ্বের প্রথম সারির যে ৩টি দেশ হবে সেটি হলো অপশান বি ২, ৩, ১। অর্থাৎ তুলা উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন, তারপরে রয়েছে ভারত এবং তারপরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই সঠিক উত্তর হবে বি ২, ৩, ১। প্রশ্ন ২৩, ভিয়েতনামে যে ধরনের কফি বেশি উৎপাদিত হয় তা হল এ রোবাস্টা, বি অ্যারাবিকা, সি এক্সেলসা, ডি লাইবেরিকা কফি। ভিয়েতনামে যে কফি বেশি উৎপাদিত হয় সেটি হলো এ রোবাস্টা। প্রশ্ন ২৪, ২০২১-২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশটি হল এ চীন, বি ভারত, সি বাংলাদেশ, ডি ব্রাজিল। বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশটি হল অপশান বি ভারত। প্রশ্ন ২৫, ড্যাশ ধরনের কৃষিতে শস্যাবর্তন গুরুত্বপূর্ণ অঙ্গ এ জীবিকা সত্তাভিত্তিক, বি স্থানান্তর কৃষি,
সি মিশ্র কৃষি, ডি শুষ্ক কৃষি। শস্যাবর্তন এই পদ্ধতিটি মিশ্র কৃষির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে, তাই সঠিক উত্তর হবে সি মিশ্র কৃষি। প্রশ্ন ২৬, খনি থেকে খনিজ সম্পদ তোলার পর শূন্যস্থান পূরণ না করলে কোন ধরনের বিপর্যয় ঘটতে পারে? এ খরা, বি বন্যা, সি ধস, ডি ভূমিকম্প। অর্থাৎ মাটির গর্ত খুঁড়ে যখন খনিজ সম্পদ তোলা হয় তারপর সেই গর্তটি যদি পূরণ না করা হয় তাহলে সেখানে ধস নামক বিপর্যয় ঘটতে পারে, তাই সঠিক অ্যান্সার হবে সি ধস। প্রশ্ন ২৭, রেটুন যে ফসলের সঙ্গে জড়িত তা হলো এ তুলা, বি আখ, সি কফি, ডি ভুট্টা। রেটুন অপশান বি আখ বা ইক্ষুর সঙ্গে জড়িত। প্রশ্ন ২৮, প্রদত্ত কোনটি সত্য? ১, ভারতের পশ্চিমতম অংশ গুহার মোটার। ২, ভারতের পূর্বতম অংশ কিবিথু। ৩, ভারতের দক্ষিণতম অংশ ইন্দিরা কল। ৪, ভারতের উত্তরতম অংশ ইন্দিরা পয়েন্ট। তাহলে দেখো এখানে কোন তথ্যটি সঠিক। ভারতের পশ্চিমতম অংশ গুহার মোটার, এটি সঠিক অর্থাৎ সত্য। ২ নম্বরে রয়েছে ভারতের পূর্বতম অংশ কিবিথু, এটিও সত্য। ভারতের দক্ষিণতম অংশ ইন্দিরা কল, এটি মিথ্যা, কারণ ভারতের দক্ষিণতম অংশের নাম হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের উত্তরতম অংশ ইন্দিরা পয়েন্ট, তাহলে এটি ভুল, কারণ এখানে সঠিক উত্তর হবে ভারতের উত্তরতম অংশ ইন্দিরা কল। তাহলে আমরা বলতে পারি যে ১ এবং ২ সত্য এবং ৩, ৪ মিথ্যা, অর্থাৎ এখানে সঠিক অপশান হবে অপশান এ ১ ও ২ সত্য এবং ৩, ৪ মিথ্যা। প্রশ্ন ২৯, ভারতীয় উপদ্বীপীয় মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এ অ্যাম্ফিবোলাইট, বি ব্যাসল্ট, সি বেলেপাথর, ডি ডোলেরাইট। ভারতীয় উপদ্বীপীয় মালভূমি অপশান বি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। প্রশ্ন ৩০, রাইস অ্যান্ড হুইট বোল অব ইন্ডিয়া বলা হয় এ দাক্ষিণাত্য মালভূমি, বি উপকূলীয় সমভূমি, সি উত্তরের সমভূমি, ডি মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমিকে। অর্থাৎ রাইস অ্যান্ড হুইট বোল অব ইন্ডিয়া, ধান এবং গমের পাত্র বলা হয় ভারতের কোন অঞ্চলকে? সঠিক উত্তর হবে অপশান সি উত্তরের সমভূমি। প্রশ্ন ৩১, মালাবার উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় যে নামে পরিচিত? এ কয়াল, বি ওয়াদেন, সি লেগুন, ডি বাতেন। মালাবার উপকূলের হ্রদগুলোকে আমরা স্থানীয় ভাষায় বলে থাকি এ কয়াল। প্রশ্ন ৩২, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এ কৃষ্ণা, বি কাবেরী, সি মহানদী, ডি সরস্বতী নদীকে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশান বি কাবেরী নদীকে। তবে তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদী এবং কাবেরী নদী উভয়কেই। গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলে, এবং কাবেরী নদীকে বলা হয় পবিত্রতার দিক থেকে, অর্থাৎ দক্ষিণ ভারতের পবিত্র নদী হলো কাবেরী, সেই অর্থে কাবেরী দক্ষিণ ভারতের গঙ্গা, এবং গোদাবরী দক্ষিণ ভারতের যেহেতু সবচেয়ে দীর্ঘতম নদী, তাই গোদাবরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কিন্তু এখানে যে ৪ টে অপশান রয়েছে সেই ৪ টি অপশানের মধ্যে যেহেতু কাবেরী রয়েছে তাই আমরা সঠিক উত্তর হিসেবে কাবেরীকে নির্বাচন করলাম। প্রশ্ন নম্বর ৩৩, উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত? এ দিহং, বি দিবং, সি সিংকাবাব, ডি সাংপো। উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত, তাই অ্যান্সার হবে অপশান ডি। প্রশ্ন ৩৪, কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদ হল এ কোলেরু, বি পুলিকট, সি লোকটাক, ডি চিল্কা। কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটি হল অপশান এ কোলেরু। সর্বশেষ প্রশ্ন ৩৫, হিমালয় থেকে আগত সিন্ধু ব্রহ্মপুত্র কোন ধরনের নদী? এ অনুগামী, বি বিপরা, সি পরবর্তী, ডি পূর্ববর্তী নদী। এখানে সঠিক অ্যান্সার হবে ডি পূর্ববর্তী নদী। তাহলে আজ আমরা মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।